হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমরা আজকে ডিএসসি পেপারে শিফট করছি। ওই রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর যে পেপারটা পড়াচ্ছিলাম 12P অ্যান্ড 12T, ওই দুটো পেপার মেবি অন্য একটা পেপারের সাথে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে তোমাদের পরের সেমে, সেটার সাথে হয়তো ইন্টারচেঞ্জ হতে পারে। মানে এই সেমে হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ানো হবে, পরের সেমে রিমোট সেন্সিং জিআইএস পড়ানো হবে। সেটা নিয়ে এখনো ডিসিশন ফাইনাল হয়নি। ইউনিভার্সিটিতে এই রিলেটেড কথাবার্তা চলছে, তো সেই জন্য আপাতত ওটা স্টপ রেখেছি। ইউনিভার্সিটি যে ডিসিশন নেবে আমরা সেই মতন ওই পেপারটা পড়বো। তো আজকে আমরা ডিএসসি পেপার শুরু করব। ডিএসসি তে আমার একটাই টপিক আছে, নেক্সট উইকে প্রবাবলি টপিকটা শেষ হয়ে যাবে। তারপর আমি আমার স্পেশাল পেপার যেটা সেটেলমেন্ট আমি পড়াবো, তার স্টুডেন্টসদেরই অনলি ক্লাস নেব, যদি না ওই ডিসিশনটা আসে। শুধু স্পেশাল পেপারেরই এরপর থেকে ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করা যাক। আমার একটাই টপিক, ডিএসসি টপিক 7, কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম। আজকে আমরা অনলি দুটো পড়বো, বায়োস্ফিয়ার এন্ড ইকোসিস্টেম, বাকিগুলো আমি নেক্সট ক্লাসে কভার করব। আচ্ছা, ফার্স্টেই হোয়াট ইজ বায়োস্ফিয়ার? আচ্ছা, বায়োস্ফিয়ার হচ্ছে আর্থের আমরা জানি তিনটে মেইনলি স্ফিয়ার রয়েছে, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার। অ্যাটমসফিয়ার একদম উপরে, তার তলায় লিথোস্ফিয়ার, তার তলায় হাইড্রোস্ফিয়ার। আমি যদি ডিস্টেন্স মানে হাইট অনুযায়ী দেখি তাহলে বলছি, মানে একদম সবার নিচে রয়েছে হাইড্রোস্ফিয়ার, মানে হাইড্রোস্ফিয়ারের তলায়ও লিথোস্ফিয়ার রয়েছে, কিন্তু মোস্টলি যেখানে বায়োলজিক্যালি কোনো লাইফ আছে সেটা মোটামুটি যদি আমি দেখতে যাই হাইট অনুযায়ী, তাহলে ফার্স্টে আসে একদম তলায় আসে বা হাইড্রোস্ফিয়ার, তারপর লিথোস্ফিয়ার, তারপর অ্যাটমসফিয়ার। আচ্ছা, তাহলে হোয়াট ইজ বায়োস্ফিয়ার? Biosphere is a life-supporting layer which surrounds the earth and makes plant and animal life possible without any protective device. Protective device এর কথাটা আপাতত বাদ দাও, বাকিটা নিয়ে দেখো। এই ডায়াগ্রামটা দেখলে বুঝবে। অ্যাটমসফিয়ার একটা বিশাল বড় অংশ, লিথোস্ফিয়ার ইটসেলফ একটা বিশাল বড় অংশ, যেটা ম্যান্টেলে গিয়ে শেষ হয়। লোয়ার ম্যান্টেল, আপার ম্যান্টেল তোমরা নিশ্চয়ই পড়েছো। আর হাইড্রোস্ফিয়ারও সেম একটা বিশাল বড় অংশ। কিন্তু তিনটে এই যে স্ফিয়ার রয়েছে, তিনটে স্ফিয়ারের কোনোটাতেই, প্রত্যেকটাতেই পুরো অঞ্চল জুড়ে প্রাণ নেই, কোনো লাইফ সাস্টেইন করতে পারে না পুরোটা নিয়ে। তো সেই জন্য যে অংশটুকুতে লাইফ সাস্টেইন করতে পারে, বেঁচে থাকতে পারে, কোনো একটা প্রাণের জন্ম হতে পারে, সেই জায়গাটাকেই বলে বায়োস্ফিয়ার। তার মানে দেখো, এই জন্যই এই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে। এই ডায়াগ্রামটা দেবে যদি এই কোশ্চেনটা আসে। অ্যাটমসফিয়ারের দেখো অনলি প্রবাবলি ধরো ওই 30% মতন এরিয়া, প্রত্যেকটা লেয়ারেরই প্রায় 30% মতন এরিয়া কিন্তু নিয়ে বায়োস্ফিয়ার কনসিস্ট হয়। হ্যাঁ, দেখো মাঝখানে একটা সার্কেল হয়েছে, সেটা হলো বায়োস্ফিয়ার, যেখানে লাইফ সাস্টেইন করতে পারে, যেখানে নতুন প্রাণের জন্ম হতে পারে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, আর্থ যখন সৃষ্টি হয়েছিল তখন সবার ফার্স্ট লিথোস্ফিয়ার ফর্ম করেছিল। মানে যখন আর্থ আস্তে আস্তে ঠান্ডা হয়েছিল তখন ফার্স্ট যে লেয়ারটা ফর্ম করে সেটা হলো লিথোস্ফিয়ার। এবং সেই লিথোস্ফিয়ারে তখন কিন্তু কোনো সয়েল ছিল না, পুরোটাই রক সারফেস ছিল। তো সেই রক সারফেসে তারপরে বৃষ্টি নামলো। তো সেই বৃষ্টির পরে যখন চারিদিকে জল জমে গেল, এই হাইড্রোস্ফিয়ার ফর্ম করলো। হাইড্রোস্ফিয়ারই কিন্তু হলো মেইন একটা সোর্স বলতে পারা যেতে পারে। সানের এনার্জি তো ছিলই, কিন্তু যতক্ষণ না হাইড্রোস্ফিয়ার তৈরি হয়েছে ততক্ষণ অব্দি কিন্তু লাইফ তৈরির, মানে লাইফ সৃষ্টির সম্ভাবনা, পসিবিলিটিস তৈরি হয়নি। কেন? তার কারণ তার আগে অব্দি অ্যাটমসফিয়ারটাই তৈরি হয়নি। হাইড্রোস্ফিয়ার ফার্স্টে তৈরি হলো এবং তার মধ্যে থাকা H2O, হাইড্রোস্ফিয়ার মানে জল, জল মানে H2O, সেই H2O থেকে রিয়াকশন হয়ে ওটা আস্তে আস্তে অক্সিজেন হয়ে অ্যাটমসফিয়ার ফর্ম করলো। এবং ওর সাথে সাথে, অক্সিজেনের সাথে সাথে আরো নানা রকমের গ্যাস, কার্বন ডাই অক্সাইড, বাকি অন্যান্য গ্যাসগুলো নানা রকম রিয়াকশনের মাধ্যমে ফর্ম করলো, এবং তখন গিয়ে ফর্ম হলো অ্যাটমসফিয়ার, যেটা কিনা একটা আলাদা লেয়ার হয়ে আর্থের চারপাশে ছড়িয়ে পড়লো। তো তখন কিন্তু আস্তে আস্তে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং আলাদা অন্যান্য যত গ্যাসগুলো লাগে আমাদের একটা লাইফকে বাঁচিয়ে রাখার জন্য বা একটা প্লান্টকে তৈরি করার জন্য, নাইট্রোজেন লাগে, অক্সিজেন লাগে, প্লান্টের কার্বন ডাই অক্সাইড লাগে,
হ্যাঁ, তো এই সবগুলো যখন হলো তখন ধীরে ধীরে প্লান্টের জন্ম নিল, এবং এই হাইড্রোস্ফিয়ারের জন্যই কিন্তু ওয়েদার্ড হয়ে থাকা, ওয়েদারিং তোমরা পড়েছো, তো সেই আবহবিকার বা ওয়েদারিং হয়ে থাকা যে রকের টুকরোগুলো, সেগুলো থেকে ধীরে ধীরে সয়েল তৈরি হলো। সয়েল তৈরি না হলে তো প্লান্ট তৈরিই হতো না। প্লান্টের পর ধীরে ধীরে তোমরা জানো যে লাইফ কিভাবে ইভলভ হলো, এবং ধীরে ধীরে এত কমপ্লেক্স আমাদের নানা রকমের অ্যানিমালস অ্যান্ড প্লান্টস কমপ্লেক্সিটি আস্তে আস্তে বাড়লো। তো এখানে মাথায় রাখতে হবে হাইড্রোস্ফিয়ারের রোলটা কিন্তু বায়োস্ফিয়ার ফরমেশনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, the organic world of biosphere is that part of the earth which contains living organisms, the biological inhabited soil, air and water. হ্যাঁ, বায়োস্ফিয়ারের যেটা অর্গানিক ওয়ার্ল্ড, বায়োস্ফিয়ার মানেই অর্গানিক ওয়ার্ল্ড, ইজ দ্যাট পার্ট অফ দ্য আর্থ হুইচ কন্টেইনস লিভিং অর্গানিজমস। আমি এটা এতক্ষণ ধরেই বললাম যে বায়োস্ফিয়ার হলো সেই জায়গাটা যেখানে লিভিং অর্গানিজমস আছে। বায়োস্ফিয়ার অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতে পারে, লিথোস্ফিয়ারের মধ্যে থাকতে পারে, হাইড্রোস্ফিয়ারের মধ্যে থাকতে পারে। যেখানে যেখানে লিভিং অর্গানিজমস আছে সেখানে সেখানেই বায়োস্ফিয়ার, তাকে তাকেই বলা হবে এটা একটা বায়োস্ফিয়ারের পার্ট। কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখে নি। First characteristic, it consists of all the living organisms. That means living organism দের কি বলে, বায়োটিক কম্পোনেন্ট। আচ্ছা, টার্ম গুলো কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, বায়োটিক কম্পোনেন্ট। নেক্সট হচ্ছে এনার্জি, এনার্জি মিন্স এনার্জি কম্পোনেন্ট অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটা হলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে পড়ে মেইনলি সানস এনার্জি, মানে সানস রেজ, উইন্ড অ্যান্ড নানা রকম গ্যাসিয়াস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত গুলো। হ্যাঁ, তাহলে কি কি হলো, মেইন তিনটে কি জিনিস কনসিস্ট করে, একটা হলো বায়োটিক কম্পোনেন্ট, নেক্সট হচ্ছে এনার্জি কম্পোনেন্ট, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ অ্যাবায়োটিক কম্পোনেন্ট। There are continuous interactions between living organisms and physical environment and among the living organisms themselves. মানে বায়োস্ফিয়ারের মধ্যে থাকা সমস্ত লিভিং অর্গানিজমস এর মধ্যে কন্টিনিউয়াসলি ইন্টারাকশনস হতেই থাকে। এবং এছাড়াও শুধু যে লিভিং অর্গানিজমস গুলোর মধ্যে ইন্টারাকশন হয় তা নয়, ফিজিক্যাল এনভায়রনমেন্ট নাম কি ছিল, অ্যাবায়োটিক কম্পোনেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড লিভিং অর্গানিজম, এই দুটোর মধ্যেও সমানে ইন্টারাকশন হতে থাকে। একটা এক্সাম্পল দিই, ভালো বুঝতে পারবে। এখন তো আমরা অনেক ডেভেলপড হয়ে গেছি, ধরে নাও আমরা আমাদের খাওয়ার জন্য, খাদ্য গ্রহণ করার জন্য আমরা কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট অন আদার এনিমালস বা প্লান্টস, তাই তো? তো এটাই একটা ওয়ান টাইপ অফ ইন্টারাকশনস, আমরা যখন খাচ্ছি তখন প্লান্ট অথবা অন্য অ্যানিমালকে ইনটেক করতে হচ্ছে। তো এইটাই হলো আমার সাথে অন্যান্য লিভিং অর্গানিজমসদের ইন্টারাকশন। প্লাস আমাকে বেঁচে থাকার জন্য সানের রেও দরকার, অক্সিজেন দরকার, হাওয়া মানে উইন্ড ফ্লো দরকার, এগুলো সবকটাই দরকার। এগুলো হলো ফিজিক্যাল এনভায়রনমেন্ট। তার মানে আমার সাথে ফিজিক্যাল এনভায়রনমেন্টেরও কন্টিনিউয়াস ইন্টারাকশন হচ্ছে। এগুলো যদি না থাকতো তাহলে আমি বেঁচে থাকতাম না। সব থেকে ফার্স্ট হচ্ছে সানস রে যদি না থাকতো তাহলে আমি বেঁচে থাকতাম না। আচ্ছা, the average thickness of biosphere is about 30 কিলোমিটার। অ্যাভারেজ থিকনেস, এটা মাথায় রাখবে। আমি এক্ষুনি একটু পরেই পড়বো যে ম্যাক্সিমাম কত দূর যেতে পারে, মিনিমাম কত দূর, মানে ওশানের মধ্যে ম্যাক্সিমাম ডেপথ কত হতে পারে, অ্যাটমসফিয়ারের মধ্যে ম্যাক্সিমাম হাইট কত হতে পারে, বাট সেটা সেপারেট ব্যাপার, ম্যাক্সিমাম টা আলাদা জিনিস। বাট অ্যাভারেজ যদি আমরা দেখি তাহলে সেটা মোটামুটি ভাবে 30 কিলোমিটার পুরো থিকনেস, মানে অ্যাটমসফিয়ার থেকে শুরু করে লিথোস্ফিয়ার অবধি বা হাইড্রোস্ফিয়ার অবধি অ্যাভারেজ মোটামুটি 30 কিলোমিটারে আমরা বায়োস্ফিয়ারটা দেখতে পাই। The upper limit of biosphere is determined by the availability of oxygen, moisture, temperature and air pressure. Upper limit মানে অ্যাটমসফিয়ারের মধ্যে কতটা অংশ থেকে আমরা লিভিং অর্গানিজম পেতে পারি সেটা টোটালি ডিটারমাইন্ড হয় by the availability of oxygen, moisture, temperature and air pressure. ঠিক আছে, এই চারটে জিনিস যদি প্রপারলি অ্যাভেলেবেল থাকে তাহলে যতদূর অবধি অ্যাভেলেবেল থাকবে ততদূর অবধি আমরা প্রাণ দেখতে পাবো, লিভিং অর্গানিজম দেখতে পাবো। আচ্ছা, তারপর বলছে দেখো, the lower limit of the biosphere are determined by the availability of required amount of oxygen and light which can sustain life. লোয়ার লিমিট মানে সেটা আইদার হতে পারে লিথোস্ফিয়ারের মধ্যে অথবা হাইড্রোস্ফিয়ারের মধ্যে। আচ্ছা, লিথোস্ফিয়ার বা হাইড্রোস্ফিয়ার মানে ওশান,
লিথোস্ফিয়ার মানে আমরা যে ক্রাস্ট দেখতে পাই, ম্যান্টেল, ক্রাস্টের তলায় থাকে ম্যান্টেল, ম্যান্টেলেরও মধ্যেও আমরা দেখতে পাই লাইফ। তো মোটামুটি দেখতে হবে যে কোন অংশ অব্দি অক্সিজেন আছে এবং লাইট পৌঁছচ্ছে। অনেক সময় লাইট যদি নাও বা পৌঁছে, যেমন আমরা ডিপ সিতে দেখতে পাবো হয়তো লাইট পৌঁছচ্ছে না বাট অক্সিজেন আছে, সেখানেও হয়তো ব্যাকটেরিয়া জাতের কিছু একটা আমরা পেতে পারি। আচ্ছা, thus the depth of the biosphere over the land is up to the depth of the deepest root of the trees. আচ্ছা, তার মানে কি আমরা যখন এই ক্রাস্ট দেখছি মানে আমরা ভূত্বকের মধ্যে যত দূর পর্যন্ত একটা প্লান্টের রুট যেতে পারে একদম লাস্ট পার্ট অবধি কিন্তু পসিবিলিটি রয়েছে একটা যে কোনো প্রাণ থাকার। মানে একদম লাস্ট পার্টে তো আর ওখানে এমন কোনো প্রাণ থাকবে না, ওখানকার জন্য স্পেশাল কোনো ব্যাকটেরিয়া, ছোটখাটো পোকামাকড় বা কোনো বারোইং অ্যানিমালস মানে ইঁদুর, এই জাতীয় বারোইং মানে যারা মাটি খুঁড়ে তলায় থাকে, কেঁচো, এই টাইপের অ্যানিমালস বা এই টাইপের লিভিং অর্গানিজমস কিন্তু ভেতরে থাকতে পারে। এছাড়া আর একটা হচ্ছে or the depth up to which the burrowing organisms can live। এবং আরেকটা হচ্ছে যা এই বারোইং অর্গানিজমস কিন্তু ট্রি এর রুটের উপর নির্ভর করে না, এরা নিজের মতোই থাকে। যেমন ধরো অ্যান্ট কিন্তু বা পিঁপড়ে কিন্তু মারাত্মক তলা অবধি যেতে পারে। কিছু কিছু অ্যামাজন ফরেস্ট রিজিয়নে কিছু কিছু পিঁপড়ে আছে, তারা প্রচুর তলায় গিয়ে পুরো একদম টানেলের মতন করে ফেলে, একদম টানেলের মতো করে খুব তলায় গিয়ে হয়তো পুরো একটা বিশাল গর্ত করে পুরো একটা কলোনি তৈরি করে ফেলে। তো বারোইং অর্গানিজমস কেও দেখতে হবে যে সে তারা কত দূর অবধি রয়েছে, তত দূর অবধি মোটামুটি লাইফ সাস্টেন করতে পারে। The biosphere extends up to greater depth in oceans. ওশানে কিন্তু ম্যাক্সিমাম ডেপথ অনেকটাই তলায় থাকতে পারে। The existence of life has been detected up to a depth of 9,000 meters. মানে ভাবো 9,000 মিটার ডিপ ওশানিক ট্রেঞ্চেস, মানে খাত বলে না, সমুদ্র খাত, ডিপ ওশানিক ট্রেঞ্চেস, গভীর সমুদ্র খাতের মধ্যে 9,000 মিটার ডেপথেও কিন্তু আমরা লাইফ দেখতে পেয়েছি। এবং এই লাইফ গুলো কিন্তু নর্মাল মাছ বা ফিশ হয় না, এগুলো খুব ছোট ছোট হয়তো জেলিফিশ টাইপের বা এমন কোনো কিছু। মানে মেনলি বুঝতেই পারছো 9,000 মিটার তলায় লাইট ঢুকবে না, সানলাইট ঢোকে না। তো ওরা ওরকম টাইপেরই হয় যারা ওখান থেকে জাস্ট ফুডটা পেয়ে যায় কিছু করে হোক, তো ওইভাবেই থাকে ওরা, ফিশ জাতীয় কোনো কিছু অত তলায় থাকে না। আচ্ছা, নেক্সট আসছি কম্পোনেন্টস অফ বায়োস্ফিয়ার। কি কি কম্পোনেন্টস আছে? ফার্স্টেই হলো অ্যাবায়োটিক কম্পোনেন্টস। আমি একটু আগেই দেখছিলাম অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্টস, আর একটা ছিল এনার্জি কম্পোনেন্টস। এনার্জি কম্পোনেন্টস তো বুঝতেই পারছো সানের রেজ এরা। আর অ্যাবায়োটিক কম্পোনেন্টস এর ফার্স্টে পড়ছি। অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট হলো লিথোস্ফিয়ার। তিনটেই কম্পোনেন্ট আছে, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এন্ড অ্যাটমোস্ফিয়ার। ফার্স্ট হলো লিথোস্ফিয়ার। Lithosphere's deeper section, recognized as lower mantle and the nucleus, do not sustain existence. আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। লিথোস্ফিয়ার মানে এই যে ক্রাস্ট এন্ড ম্যান্টেল যেটা পড়ছি, একদম উপরে থাকে ক্রাস্ট, তারপরে থাকে আপার ম্যান্টেল, তারপর থাকে লোয়ার ম্যান্টেল। আমি যদি আর্থের মধ্যে যাই, আর্থের সেকশনস গুলো দেখি, তোমরা পড়েছো এগুলো, তো তখন দেখতে পাবো একদম উপরে থাকে ক্রাস্ট, তার তলায় থাকে, দাঁড়াও, আমরা যদি তোমরা নিশ্চয়ই পড়েছো এই যে একটা পাইয়ের মতন একটা করে আমরা পড়তাম, একদম উপরে থাকে ক্রাস্ট, তারপর থাকে লোয়ার ম্যান্টেল, হ্যাঁ সরি আপার ম্যান্টেল, তারপর থাকে লোয়ার ম্যান্টেল। এটা ক্রাস্ট, এটা আপার ম্যান্টেল, এটা লোয়ার ম্যান্টেল। তাহলে ক্রাস্ট এন্ড আপার ম্যান্টেলে আমরা কিন্তু দেখতে পাই লাইফের এক্সিস্টেন্স, বাট লোয়ার ম্যান্টেলে আমরা দেখতে পাই না। তো সেই জন্য ডেপথ হিসেবে যদি দেখতে যাই লিথোস্ফিয়ারের ওই আপ টু আপার ম্যান্টেল অবধি আমরা বায়োস্ফিয়ারের ডেপথ দেখতে পাই। Moreover, the remainder of lithosphere promotes hundreds of feet high a range of lives from bacteria to big mammals and plants. তো বলতে হবে না, আমাদের লিথোস্ফিয়ারে ব্যাকটেরিয়াও দেখতে পাই, আবার ম্যামলস মানে বড় বড় আমাদের মতন স্তন্যপায়ী প্রাণী যারা, তাদেরও দেখা যায়, প্লান্টসও দেখা যায়। লিথোস্ফিয়ার ক্রাস্ট ওয়েদারিং shapes soil that offers life supporting minerals and organic waste.
যেটা আমি তখন একদম ফার্স্টে বলছিলাম যে লিথোস্ফিয়ারের যে ক্রাস্ট সেটা মেইনলি রকি সারফেস ছিল একটা সময়, এখনো অনেকটা অংশ আছে। তো সেটা ওয়েদার্ড হয়ে হয়ে আবহবিকার হয়ে হয়ে তারপর ধীরে ধীরে মানে প্রথমে বড় টুকরো, তারপর তার থেকে ছোট টুকরো, তারপর আরো ছোট টুকরো, যেটাকে আমরা পেরেন্ট রক বলি না, সয়েলের তলায় সয়েলের লেয়ারিং যদি পড়তে হয়, পড়তে পড়তে একদম তলায় চলে গেলে আমরা পেরেন্ট রক পাই। মানে সয়েলটার জনক শিলা, মানে সয়েলটা যে শিলা থেকে তৈরি হয়েছে, প্রত্যেকটা সয়েলের তলাতেই পেরেন্ট রক থাকে। তো সেই পেরেন্ট রকটাই অ্যাকচুয়ালি এক সময় উপরেও ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ডাস্ট আফটার ডাস্ট আফটার ডাস্ট হতে হতে এবং তার সাথে নানা রকমের ডিকম্পোজড মেটেরিয়াল যুক্ত হয়ে হিউমাস হয়ে তারপর ধীরে ধীরে সয়েল তৈরি হয়েছে। তো সেই জন্য লিথোস্ফিয়ারের ক্রাস্টের ওয়েদারিংটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা থেকে সয়েল হয়েছে। এবং সয়েলই কিন্তু মেইনলি মিনারেলস, তারপরে আরো অনেক কিছু সাপোর্ট করে, যার থেকে প্লান্ট সার্ভাইভ করে, আর প্লান্ট সার্ভাইভ করে বলে প্লান্টকে বেস করে আবার অ্যানিমালসরা সার্ভাইভ করে। Furthermore, the soil offers safety for livestock from climate and predators as well as act as a support for plant. অনেকেই আছে, অনেক প্রাণী আছে যারা সয়েলকে অ্যাজ এ মানে সেফটি, কি বলবো, সেফটি আমব্রেলা হিসেবে ইউজ করে। তার তলায় তারা শেল্টার নেয় যখন কোনো ক্লাইমেটিক কোনো প্রবলেম হয় বা কোনো সাইক্লোন বা এরকম জাতীয় কিছু হলে তারা সয়েলের মধ্যে গর্ত করে ঢুকে যায়। এরকম অনেকেরই আছে। আবার যখন খাদ্য তো সংগ্রহ সময় আসে তখন আবার গর্ত থেকে বেরিয়ে তারা খাদ্য করে আবার ওই সয়েলের মধ্যে ঢুকে যায়। এবং প্লান্ট তো সয়েল ছাড়া বাঁচতেই পারতো না, প্লান্টের জন্য তো সয়েল অবভিয়াসলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইড্রোস্ফিয়ার। দ্য হাইড্রোস্ফিয়ার ইজ দ্য বায়োস্ফিয়ারস অ্যাকুয়াটিক কম্পোনেন্ট। আচ্ছা, এটা ছিল টেরেস্ট্রিয়াল কম্পোনেন্ট, নেক্সট হচ্ছে অ্যাকুয়াটিক কম্পোনেন্ট। ইট ইনক্লুডস দ্য ওশান, ওয়াটারওয়াইজ, পন্ডস অ্যান্ড আদার ফ্লুইড অর্গানস। সবকিছুই হলো হাইড্রোস্ফিয়ারের একটা পার্ট। ওশান হতে পারে, আবার লিথোস্ফিয়ারের মধ্যে থাকা ওয়াটারওয়েজ হতে পারে, পন্ডস হতে পারে। আমরা ভুল করতে পারি অনেক সময় যে ওশানকেই আমরা হাইড্রোস্ফিয়ার ভেবে নিলাম, বাট লিথোস্ফিয়ারের মধ্যে থাকা পন্ডস বা রিভার্স গুলোকে হয়তো আমরা হাইড্রোস্ফিয়ার ভাবলাম না, বাট সেটা নয়। যেখানেই থাকুক জল সেটাই হচ্ছে হাইড্রোস্ফিয়ারের একটা পার্ট। Every part of the hydrosphere promotes the existence, unlike the lithosphere and the atmosphere. হ্যাঁ, হাইড্রোস্ফিয়ার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেখানে সানলাইট না পৌঁছায় তাহলে আলাদা ব্যাপার, খুব ডিপ ওশান হলে আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি জল যেখানে থাকবে সেখানে কিছু না কিছু, কিছু হলেও একটু কিছু না কিছু প্রাণ থাকবে, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, বা এমন কিছু কোনো কোনো প্লান্ট যেটা চোখে দেখা যাচ্ছে না, বা কোনো এমন কিছু জিনিস যেটা চোখে দেখা যাচ্ছে না, প্ল্যাঙ্কটন জাতীয় হতে পারে, প্লান্ট প্ল্যাঙ্কটন বা অ্যানিমাল প্ল্যাঙ্কটন, এরকম কিছু একটা হতে পারে। তো কিছু না কিছু থাকবেই, কিছু থাকবে না কিছু নেই এমন কিন্তু হয় না। আচ্ছা, হট স্প্রিং এও যেমন রয়েছে, আবার সালফার বেস সোসাইটিতে ডিপ সি যেটা সেখানেও রয়েছে। তো যেখানেই যাই হোক না কেন প্রাণ আছে। তবে হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আমি বলতে পারি, তোমরা নিশ্চয়ই ডেড সির নাম শুনেছো। ডেড সিতে এতটাই বেশি পরিমাণে নুন রয়েছে, লবণ, তো তার জন্য ওখানে লাইফ সাস্টেন করতে পারে না, এটা একটা ব্যাপার। এত মানে লবণ এত বেশি পরিমাণে রয়েছে, এত তার স্যালিনিটি এত হাই। ডিপ ওশানে আমরা জানি স্যালাইন ওয়াটার থাকে, বাট ডিপ সি সরি ডেড ডেড সির স্যালিনিটি এত বেশি হাই যে ওখানে সাঁতার কাটতেই মানে তুমি চাইলেও ডুবতে পারবে না, এতটাই জলের ডেন্সিটি হাই। তো মানুষ ওখানে যায়, ওটা পার্ট অফ ট্যুরিজম ওরা ইউজ করে, তো ওখানে গিয়ে ওরা জাস্ট ভেসে থাকে, এটা মজা নেয়, আনন্দ নেয় ডেড সি। তো সেই ডেড সিতে কিন্তু লাইফ সাস্টেন করতে পারে। তো এরকম যদি ডেড সি একা নয়, এরকম আরো অনেকগুলো এক্সাম্পল আছে ওয়ার্ল্ডে যেগুলো স্যালিনিটি ভীষণ হাই, বাট সারাউন্ডেড বাই কন্টিনেন্ট। যদি সারাউন্ডেড বাই কন্টিনেন্ট না হতো তাহলে স্যালিনিটি এত হাই হতো না, কারণ তাহলে জল অলওয়েজ এদিক থেকে ওদিক ফ্লো করে স্যালিনিটিটাকে একটা
একটা মিক্সিং একটা একটা ক্রাইটেরিয়া থাকতো, ওয়াটার মিক্সিং হতো কন্টিনিউয়াসলি, যে স্যালিনিটিটা এত হাই হতে পারতো না। বাট যেহেতু এটা পুরোপুরি সারাউন্ডেড বাই ল্যান্ড আর এখানে এসে কোনো রিভার ফ্লো করছে না, তো সেই জন্য স্যালিনিটিটা হাই হয়ে যায়। এবং এত স্যালিনিটি হাই থাকার জন্য বা লবণ থাকার জন্য, লবণতা হাই থাকার জন্য এখানে কোনো লাইফ সাস্টেন করতে পারে না। আচ্ছা, water is vital to the existence, and hydrosphere also serves as a significant role in the creation of the atmosphere. Atmosphere আমি অনেক আগেই বললাম, একদম ফার্স্ট স্লাইডেই বলেছি যে অ্যাটমসফিয়ার বিল্ডিং এ, অ্যাটমসফিয়ার ক্রিয়েশনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রোল যেটা যে প্লে করেছে সে হলো হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার না থাকলেই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো তৈরি হতো না। Next হচ্ছে atmosphere. Atmosphere comprises of gases such as oxygen and carbon dioxide, which are vital for plant and animal breathing. Atmosphere তো হাইড্রোস্ফিয়ার পরে তৈরি হয়েছে, একটু আগেই বলছিলাম। এবং অ্যাটমসফিয়ারে থাকা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যদি না হতো তাহলে তো অবভিয়াসলি বুঝতেই পারছো প্লান্ট অ্যান্ড অ্যানিমাল বাঁচতে পারতো না। সরি। The environment also performs a critical role in influencing biosphere by deflecting damaging sunlight and determining the climate trends. এবং অ্যাটমসফিয়ার হওয়ার পর আস্তে আস্তে উইন্ড ফ্লো, তারপরে প্ল্যানেটারি উইন্ডের ফ্লো, প্রেসার বেল্টস, এগুলো আস্তে আস্তে তৈরি হতে শুরু করলো। এবং এগুলো কিন্তু ধীরে ধীরে একটা বায়োস্ফিয়ার ক্রিয়েশনে একটা বিশাল বড় রোল প্লে করেছিল। এগুলো যদি না হতো তাহলে প্রপারলি রেইনফল হওয়া বা প্রপার ভাবে রেইনটা চারিদিকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট হওয়া এটা হতো না। তো তাই জন্য কিন্তু অ্যাটমসফিয়ারে একটা অন্যরকম রোল রয়েছে। আচ্ছা, লিভিং অর্গানিজম may occur beyond the scope of effective biological production. Like some insects or birds may be trapped at elevations above 20,000 feet. ভাবো 20,000 ফিটের ওপরেও আমরা কিছু ইনসেক্ট বা বার্ড কে দেখতে পাই। হ্যাঁ, আচ্ছা। While we can discover feasible spores, plant roots and microorganisms in the atmosphere and mountain slopes above 25,000 feet. এটা তো দেখতেই পাই। মাউন্টেনের স্লোপ একদম মানে ধরো যদি তুমি এভারেস্ট ক্লাইম্ব করো তাহলে এভারেস্টের যে বেস ক্যাম্প যেখানে হয় সেই অবধি আমরা লাইভ দেখতে পাই। একদম এভারেস্টের মাথায় হয়তো এখন অব্দি লাইফের ট্রেস পাওয়া যায়নি, বাট পাওয়া যায়নি মানে দেখতে পাই না সেটা বলা খুব ডিফিকাল্ট, কারণ সায়েন্স অলওয়েজ চেঞ্জ হচ্ছে। তো হয়তো কোনোদিন দেখা গেল পুরো ওই ডিপ বরফের স্তূপ সরিয়ে, গ্লেশিয়ার সরিয়ে দেখা গেল হয়তো ভেতরে হয়তো কখনো কোনো ব্যাকটেরিয়া রয়ে গেছে। তো এরকম থাকে, এরকম প্রায়ই খুঁজে পাওয়া যায় এবং যত খুঁজে পাওয়া যাচ্ছে তত আমাদের নলেজ বাড়ছে। কিন্তু মাউন্টেনের স্লোপে 25,000 ফিট, 25,000 ফিট উপর অব্দিও কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে আর সেরকম কিছু বলার নেই। এবার চলে যাচ্ছি বায়োটিক কম্পোনেন্টস। মেইনলি তিনটে বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে, একটা প্লান্ট সিস্টেম, অ্যানিমাল সিস্টেম এন্ড মাইক্রো অর্গানিজমস। প্লান্ট সিস্টেম বুঝতেই পারছো, অটোট্রফস বলে এদেরকে। অটোট্রফস মানে ট্রফিক লেভেল বলে একটা নিশ্চয়ই কথা শুনেছো তোমরা, খাদ্য স্তর বলে ট্রফিক লেভেল। ট্রফিক লেভেলের একদম ফার্স্টে যারা থাকে তারা হলো অটোট্রফ। অটোট্রফ মানে প্লান্ট, যারা প্রডিউসার, উৎপাদক, যারা নিজেদের খাদ্য নিজেই তৈরি করে, তাই ওদেরকে বলে অটোট্রফস। মানে অটোমেটিক্যালি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, তাই অটোট্রফস। এবং প্রডিউসার, ওরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করে। আর অ্যানিমাল হচ্ছে হেটেরোট্রফস। হেটেরোট্রফস কেন? কারণ অটোট্রফের উপর ডিপেন্ড করে হেটেরোট্রফস থাকে এবং এরা এক এক রকম ভাবে এক একজন এক এক রকম খাদ্য গ্রহণ করে। এত রকমের ভ্যারাইটি থাকে বলে এদেরকে বলে হেটেরোট্রফিক কম্পোনেন্টস। ঠিক আছে। এবং প্লান্টের মধ্যে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে, ভেজিটেশনস রয়েছে, উডল্যান্ড, ফরেস্ট, মিডো, বগস, গ্রাসল্যান্ড, মার্শল্যান্ড, এগুলো সব হতে পারে। এবং যেখানেই থাকুক না কেন প্লান্টকে বেস করে তার চারপাশে অ্যানিমাল কমিউনিটি আস্তে আস্তে গড়ে উঠতে পারে। আচ্ছা, আর অ্যানিমালস তো হেটেরোট্রফিক কম্পোনেন্টস, এরা মেইনলি প্লান্টের উপর ডিপেন্ড করে, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি। অনেকে হয়তো ডিরেক্টলি হয়তো প্লান্ট খায় না, যেমন ধরো বাঘ হয়তো প্লান্ট খায় না, বাট বাঘ যাদের খায় তারা প্লান্ট খায়, তো তারা না থাকলে তো বাঘ বাঁচতে পারতো না। তো সেই জন্য বাঘকে বাঁচতে গেলে ইনডিরেক্টলি প্লান্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে।
তো অ্যানিমাল সিস্টেমে দেখো মেইন ফাংশনস হচ্ছে টু ইউজ অর্গানিক ম্যাটার মেড অ্যাভেলেবল বাই অটোট্রফিক গ্রিন প্লান্টস, প্লান্ট সিস্টেম থেকে অর্গানিক ম্যাটার মানে প্লান্ট সিস্টেমকে কনজিউম করা, তারপর টু রিঅ্যারেঞ্জ দ্য অর্গানিক ম্যাটার, এবং কনজিউম করলাম যখন ভেতরে আমার ভেতরে গিয়ে যে ওটা হজম হচ্ছে এবং বাকি আমি রিসিভ করছি এনার্জি কিছু আমি ইউজ করছি না, সেটা আমি আবার ত্যাগ করে দিচ্ছি, তো সেটা হলো রিঅ্যারেঞ্জিং অফ অর্গানিক ম্যাটার অ্যান্ড টু ডিকম্পোজ দ্য অর্গানিক ম্যাটার, এবং ত্যাগ করার পর সেটা ডিকম্পোজ হচ্ছে, সেগুলো ব্যাকটেরিয়ার মাইক্রো অর্গানিজমস এর কাজ। আচ্ছা, এবার চলে আসছি মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমস আর অ্যাকচুয়ালি হলো ডিকম্পোজার। তারা ডিকম্পোজ করে ডেড প্লান্টস, অ্যানিমালস, আদার অর্গানিক ম্যাটার, যা যা মানে ডিকম্পোজ করার মতন পাওয়া যায় সবকিছুকেই তারা ডিকম্পোজ করে, যেগুলোই যাদের মধ্যে এনার্জি ফ্লো নেই, তার মানেই তারা ডেড। তো যে কোনো ডেড কিছু বা অ্যাবায়োটিক কম্পোনেন্টস, সরি, কোনো প্লান্টের কোনো কিছু যেখানে এনার্জি ফ্লো নেই, সেগুলোকেই ওরা ডিকম্পোজ করে ফেলতে পারে। During the process of decomposition of organic matter, microorganisms obtain their food as well as they differentiate and separate complex organic matter and make them simple so that they can be reused by autotrophic primary producers. হ্যাঁ, এটাও একটা ব্যাপার। আমরা যখন কোনো একটা ফুড কনজিউম করি, তো তখন কিন্তু সেটা আমাদের শরীরের মতন কমপ্লেক্স হয়ে যায়, মানে আমরা সেই ফুড থেকে যে এনার্জিটা পাই সেটা আমাদের শরীরের কমপ্লেক্সিটি অনুযায়ী ঢুকে যায়। তো আমি যখন মারা যাব তখন তো আমার শরীরটা খুব কমপ্লেক্স অবস্থায় রয়েছে, তো আমাকে কিন্তু তখন আমার শরীরের মধ্যে থাকা এনার্জি বা নিউট্রিয়েন্টস গুলো প্লান্ট একেবারে কালেক্ট করতে পারবে না। তো সেই জন্য সেখানেই প্রয়োজন মাইক্রো অর্গানিজমস কি করবে, ডিকম্পোজ করে প্রত্যেকটা অ্যানিমাল বিংস এর শরীরগুলোকে ডিকম্পোজ করবে। অ্যানিমাল বিংস হতে পারে বা যা ইচ্ছা, মানে যেটা ডিকম্পোজ করার মতন যোগ্য, তো তাকে ডিকম্পোজ করে খুব সিম্পলিফাই করে দেবে, কমপ্লেক্স স্ট্রাকচার গুলোকে ভেঙে দেবে, যাতে নিউট্রিয়েন্টস গুলো আবার খুব মানে সয়েলে বা অ্যাটমসফিয়ারে মিশে যেতে পারে, এবং তারপর সেখান থেকে যাতে অটোট্রফস বা প্লান্টরা ডিরেক্টলি কালেক্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেম ওয়াজ ফার্স্ট ইউজড বাই এজি ট্যান্সলে ইন 1935। এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং হি ডিফাইন্ড ইকোসিস্টেম অ্যাজ আ পার্টিকুলার ক্যাটেগরি অফ ফিজিক্যাল সিস্টেমস কনসিস্টিং অফ organisms and inorganic components in a relatively stable equilibrium, open and of various sizes and kinds. হ্যাঁ, এটা মাথায় রাখবে, ইকোসিস্টেম হলো একটা ওপেন সিস্টেম। সিস্টেম কেন বলছি, সিস্টেম মানে তাতে কতগুলো ছোট ছোট স্ট্রাকচার রয়েছে, যার পর মানে একটা স্টেজের পর আরেকটা স্টেজ, আরেকটা স্টেজের পর একটা স্টেজ, এরকম করে কিছু কিছু স্টেপ বাই স্টেপ আমরা একটা ডেস্টিনেশনে পৌঁছই বলে একে সিস্টেম বলে। এজি ট্যান্সলে ফার্স্ট এই টার্মটা কয়েন করেছিলেন, এবং তিনি বললেন ইকোসিস্টেম হলো একটা পার্টিকুলার ক্যাটাগরি অফ ফিজিক্যাল সিস্টেম মানে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, consisting of organisms and inorganic components. Organisms মানে আমাদের মতন যারা মানে আমাদের মতো যাদের মধ্যে লাইফ রয়েছে তারা, আর ইনঅর্গানিক কম্পোনেন্টস মানে অ্যাবায়োটিক কম্পোনেন্টস মানে সান রে, উইন্ড, অক্সিজেন, এরা ইন আ রিলেটিভলি স্টেবল ইকুইলিব্রিয়াম তো রয়েছে, তা না হলে তো সব উল্টো পাল্টা হয়ে যেত। ইকুইলিব্রিয়াম রয়েছে বলেই সব একই পেসে মানে একই গতিতে চলছে। ওপেন অ্যান্ড অফ ভেরিয়াস সাইজেস এন্ড কাইন্ডস। হ্যাঁ, ওপেন সিস্টেম আমি একটু আগেই বললাম, ওপেন সিস্টেম মানেটা কি বলতে চাইছি আমি একটু পরে নেক্সট স্লাইড দিয়ে বোঝাবো। অ্যান্ড অফ ভেরিয়াস সাইজেস এন্ড কাইন্ডস। হ্যাঁ, ইকোসিস্টেমের সাইজ এন্ড কাইন্ড ভীষণ ভাবে স্প্যাশিয়ালি এন্ড টেম্পোরালি কিন্তু ভ্যারি করতে পারে। স্প্যাশিয়ালি এন্ড টেম্পোরালি কেন বললাম, মানে স্থান বিশেষে চেঞ্জ হতে পারে, আবার ওই একই স্থানে টাইম বিশেষে চেঞ্জ হতে পারে। মানে ধরো একদম প্রথমে পুরো ওয়ার্ল্ডে যদি দেখো ইকোসিস্টেম খুব শর্ট এবং সিম্পল ছিল, যত দিন যাচ্ছে তত কমপ্লেক্স ইকোসিস্টেম তৈরি হচ্ছে ওই একই জায়গাগুলোতে। তো এটা টোটালি স্প্যাশিয়ালি এবং টেম্পোরালি ভ্যারি করতে পারে। আচ্ছা, দেখো এটা একটা সিম্পল ইকোসিস্টেমের এক্সাম্পল। সানের এনার্জি ইকোসিস্টেমে ফার্স্ট ঢুকছে, এবং তারপর একটা প্লান্ট যে কিনা প্রডিউসার, সে ফটোসিনথেসিস করে নানা রকমের হিট এনার্জি হচ্ছে, এবং এনার্জিটা পাস করছে প্রাইমারি কনজিউমার বা হার্বিভোর মানে ওই পিঁপড়ে জাতীয় কিছু একটা, তাদের আবার খাচ্ছে সেকেন্ডারি কনজিউমার। এরা সবাই কিন্তু হেটেরোট্রপস। হ্যাঁ,
ইঁদুর জাতীয় কিছু। তো সে আবার কার্নিভোর হয়ে যাচ্ছে যেহেতু সে হার্বিভোরকে খাচ্ছে। তারপর সে মারা গেলে তাকে ডিকম্পোজ করছে ডিকম্পোজার্সরা, ইনসেক্টস, ওয়ার্মস, ব্যাকটেরিয়া, এবং ফাইনালি এখান থেকে হিটটা আবার ইকোসিস্টেমে বেরিয়ে যাচ্ছে। এবং হিটের পরিমাণটা দেখো, এই অ্যামাউন্ট হিট ঢুকেছিল, এই অ্যামাউন্ট হিট ফাইনালি রিলিজড হলো অ্যাটমসফিয়ারে। তো হিটটা অনেক কমে যায়, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ সানের হিট আমরা পেতেই থাকি। তো এটা আবার বেরিয়ে গেল। আর নিউট্রিয়েন্ট, এই ডিকম্পোজার্স গুলো সরি, এখান থেকে যে নিউট্রিয়েন্ট গুলো আবার সিম্পলিফাই করে আবার অ্যাটমসফিয়ার এবং সয়েলে ছেড়ে দিয়েছিল, সেগুলো আবার কিন্তু কনজিউম করলো প্লান্টস। তো এইভাবে চলতে থাকে। যদি তুমি এনার্জি রেসপেক্টে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে এটা একটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে ক্লোজ সিস্টেম হচ্ছে তখন হতো যদি এই হিটটা আবার সানে ফিরে যেত, বাট সানে কিন্তু কোনো হিট ফিরে যায় না, এটা অ্যাটমসফিয়ার রিলিজ হয়, তাই জন্য এটা হচ্ছে ওপেন সিস্টেম। মানে এটা একটা সাইক্লিক অর্ডারে হয় না, এটা একটা লিনিয়ার অর্ডারে হয়, মানে সরল রৈখিক ভাবে সিস্টেমটা ঘটে, এটা একটা চক্রাকার আবর্তন এখানে ঘটে না, তাই এটাকে বলা হয় ওপেন সিস্টেম। চক্রাকার আবর্তন বা সাইক্লিক অর্ডারে হলে তখন তাকে বলা হতো ক্লোজ সিস্টেম। আচ্ছা, কি কি প্রপার্টি আছে দেখে নি। Ecosystem represents the sum of all living organisms and physical environment. Living organism and physical environment সব কিছু নিয়ে ইকোসিস্টেম হতে পারে। থ্রি বেসিক কম্পোনেন্টস আছে, এনার্জি, বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট, যেগুলো আমরা বায়োস্ফিয়ারে দেখলাম। অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ারের মধ্যে ছোট ছোট পার্ট হচ্ছে ইকোসিস্টেম। একটা বায়োস্ফিয়ার হচ্ছে অনেক ইকোসিস্টেমকে নিয়ে তৈরি হওয়া একটা বিশাল বড় স্ফিয়ার, ঠিক আছে। There are complex sets of interactions between these components, এই তো বুঝতেই পারছো। আমি একটু আগেই বললাম স্পেশাল এন্ড টেম্পোরাল ভেরিয়েশন হতে পারে, তাই জন্য ইকোসিস্টেমকে অবশ্যই স্পেশাল এবং টেম্পোরাল ডাইমেনশনে স্টাডি করতে হয়। ইট ইজ অ্যান ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম আমি বলে দিলাম, এবং এখানে কন্টিনিউয়াস ইনপুট এন্ড আউটপুট অফ ম্যাটার এনার্জি দেখতে পাওয়া যায়, কখনো থেমে থাকে না, সবসময় কিছু না কিছু ইনপুট এন্ড আউটপুট হচ্ছে। It tends to be in relatively stable equilibrium. রিলেটিভলি স্টেবল থাকে যদি না কোনো কন্ট্রোলিং ফ্যাক্টরস, মানে কোনো ক্লাইমেটিক ডিস্টারবেন্সেস এলো বা এমন কিছু ফ্যাক্টরসে কোনো প্রবলেম এলো, তো তাছাড়া না নর্মালি এটা স্টেবল ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। ইট ইজ আ ফাংশনাল ইউনিট। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা ফাংশনাল ইউনিট, এবং এখানে সিরিজ অফ সাইকেল, সাইকেল মানে এনার্জি ফ্লো, ওয়াটার সাইকেল, বায়োজিওকেমিক্যাল সাইকেল, মানে অক্সিজেন সাইকেল, তোমরা পড়েছো এগুলো ছোটবেলা, অক্সিজেন সাইকেল, কার্বন ডাই অক্সাইড সাইকেল, এগুলো সব ছোট ছোট সাইকেল একটা ইকোসিস্টেমের মধ্যে কিন্তু রান করতে থাকে। আচ্ছা, there are different sequences, এটা মাথায় রাখবে, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। there are different sequences of ecosystem development. একটা ইকোসিস্টেম যখন ডেভেলপ করে তখন একটার পর হঠাৎ করে একটা ফুল ইকোসিস্টেম ডেভেলপ করে যায় না, পরপর কিছু সিকোয়েন্স আছে যার মধ্য দিয়ে একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। the sequence of ecosystem development of a particular suite of physical and chemical conditions is called as SERE. এটা মাথায় রাখবে, এটা শর্ট কোশ্চেন আসে। এই সিকোয়েন্স গুলো যে তার মধ্য দিয়ে ধীরে ধীরে একটা ইকোসিস্টেম ফুললি ডেভেলপ করে তাকে বলা হয় সেরে। ইট ইজ স্ট্রাকচার্ড অ্যান্ড ওয়েল অর্গানাইজড সিস্টেম। হ্যাঁ, ইকোসিস্টেম একটা স্ট্রাকচার্ড অ্যান্ড ওয়েল অর্গানাইজড সিস্টেম। তো আজকে এই অবধি, ইকোসিস্টেম অবধি আজকে আমরা পড়লাম, পরের দিন বাকিগুলো আমরা শেষ করব। তো তোমরা ক্লাসে আমাকে বলতে পারো যার যদি কারোর কোনো কোয়ারি থাকে। থ্যাংক ইউ।